দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের এমসিকিউ লেকচারে সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে পরিচয় তুলে ধরছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তবে চলো জেনে নেওয়া যাক আজকের পাঠ পরিচিতি। শ্রেণী দশম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় পঞ্চম এবং ষষ্ঠ, অর্থাৎ 5 এবং 6 দুইটা অধ্যায় মিলে একটা লেকচার। এটা হচ্ছে এমসিকিউ লেকচার 3। এর আগে দুইটি লেকচার জমা দিয়েছি বা করেছি, তোমরা দেখেছো। আশা করছি তোমরা এই ভিডিওগুলো ডাউনলোড করে দেখবা, কেননা এই লেকচার থেকে কমপক্ষে তোমরা 5 থেকে 7টি কোশ্চেন কমন পাবে। এই জন্য এই লেকচারগুলো তোমরা ডাউনলোড করে পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। তো আজকে শিক্ষণফল, পাঠের শিক্ষণফল, এই দুইটি অধ্যায় শেষে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলা জানতে পারবে। দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন ও উত্তর পর্ব। যদিও এটা আমি বলছি এমসিকিউ ক্লাস, কিন্তু এটা হচ্ছে এক কথায় লেখা, কিন্তু পরীক্ষায় এভাবে আসবে না, এভাবে তোমাদেরকে অপশন দিয়ে আসবে। এভাবে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো কোশ্চেন পড়ানো যায় এবং একই ঢিলে দুই পাখি মারা যায়। যেমন ক নাম্বারে যদি কোনো সৃজনশীল পরীক্ষা আসতো, তাহলে হতো যে জ্ঞানমূলক কোশ্চেন থাকতো, অবশ্যই তোমরা জানো। তো একই সাথে জ্ঞানমূলক কোশ্চেনও আলোচনা হয়ে যাচ্ছে এবং এমসিকিউ প্রশ্নগুলো জানা হয়ে যাচ্ছে। এই জন্য আমি হচ্ছে প্রতিটা পাঠ ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা পাঠ ভিত্তিক যে 10টা করে প্রশ্ন আছে, টপ 10 টিপস, এখানে 10টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আলোচনা করছি। দেখো যে জীবন বাঁচাতে প্রয়োজনীয় প্রধান জিনিস 3টি ছিল প্রাচীন বাংলার মানুষের। প্রাচীন বাংলার মানুষদের বলা হতো নিষাদ জাতি, আর নিষাদ জাতির ভাষার নাম ছিল অস্ট্রিক। প্রাচীন বাংলার সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করতেন ব্রাহ্মণরা। যুদ্ধ করা ছিল ক্ষত্রিয়দের পেশা। সবচেয়ে নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল শূদ্ররা। এরপরে দেখো শিরোনাম যে প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা, পাঠ্য বই পৃষ্ঠা নং 49। এই প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল কুটির শিল্পে। আর প্রাচীন বাংলায় 3 প্রকারের ভূমি ছিল। বঙ্গদেশে টিনের প্রচলন শুরু হয় প্রাচীন যুগ থেকে। এরপরে শিল্পকলা ও স্থাপত্য ভাস্কর্য, পাঠ্য বই পৃষ্ঠা 51। চীন দেশের ভ্রমণকারী কে? ফা হিয়েন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন হচ্ছে স্তূপ। বাংলাদেশের প্রাচীনতম নগরী ওয়ারী বটেশ্বর। সোমপুর বিহার অবস্থিত ছিল, নির্মিত হয় 8ম শতকে, যেটা ধর্মপাল। এটা সোমপুর বিহার ছিল নওগাঁ জেলায়। এরপরে বাংলায় যে চিত্রশিল্পের বিকাশ শুরু হয় পাল আমলে। এরপরে শিরোনাম দেখতে পাচ্ছ যে বাংলা ভাষা ও সাহিত্য, উদ্ভব ও বিকাশ, পাঠ্য বই পৃষ্ঠা 52। বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। 2 নাম্বার দেখতে পাচ্ছ যে আর্যদের ভাষার নাম ছিল প্রাচীন বৈদিক ভাষা। বৈদিক ভাষার পরবর্তী নাম হচ্ছে সংস্কৃত। প্রাচীনতম বাংলা ভাষা মাগধী অপভ্রংশ। এই অপভ্রংশ হতে বাংলা ভাষার সৃষ্টি হয় 8ম এবং 9ম শতকে। এবার বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন যে চর্যাপদ, এটা নেপাল থেকে সংগৃহীত হয়েছিল, আর এ পর্যন্ত চর্যাপদ পাওয়া গেছে 47টি। প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের ধর্মীয় অনুষ্ঠানে যে পরিচয়, এটা বহন করে ষষ্ঠী পূজা থেকে। ব্রাহ্মণরা বঙ্গদেশে নানা জায়গায় বসতি স্থাপন করেছিল, এটা হচ্ছে মধ্যদেশ থেকে তারা এসেছে। এরপরে
বৌদ্ধ ধর্মের পতন ঘটে সেন রাজাদের আমলে। সবচেয়ে প্রাচীন জৈন সম্প্রদায় পাশু পতক। বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র ছিল বৌদ্ধ সংঘ। প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান উৎসব ও রীতিনীতি। পাঠ্য বই পৃষ্ঠা 54। এখান থেকে 10টা গুরুত্বপূর্ণ টপ 10 টিপস এর মধ্যে যে 1 নাম্বার আছে উমা শব্দের অর্থ দুর্গার অর্চনা। বিজয় দশমীর দিন আয়োজন করা হতো শাবরোৎসব। কোজাগরী পূর্ণিমা রাতে চিত হতো অক্ষক্রিয়া। দ্রুত পতিতপদ নামে বিশেষ উৎসব হতো কার্তিক মাসে। তবে শুক্রাত্রি ব্রত পালিত হতো কার্তিক মাসে। এরপরে অধ্যায় ষষ্ঠ অধ্যায় বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন ও উত্তর পর্ব। প্রথমে দেখতে পাচ্ছ পৃষ্ঠা 57 ভূমিকা, তারপরে বাংলায় মুসলমান শাসনের সূচনা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে। প্রাচীন বাংলায় যে মুসলমান শাসনের সূচনা হয় মধ্যযুগ থেকে, আর এই মধ্যযুগে সূচনা করেন বাংলায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি বাংলায় তিনি গজনীতে আসেন 1195 সালে। নদিয়া জয় করেন 1204 সালে। রাজা লক্ষণ সেন পালিয়ে আশ্রয় নিয়েছিল বিক্রমপুরে, আর ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি মারা যান 1206 সালে। সুলতান গিয়াসউদ্দিন ইয়স খলজি। পাঠ্য বই পৃষ্ঠা 59। খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন সুলতান গিয়াসউদ্দিন ইয়স খলজি। তার রাজধানী স্থাপিত করেন লখনৌতিতে। ইয়স খলজি পৃষ্ঠপোষকতা ছিলেন শিল্প সাহিত্যের ক্ষেত্রে। মামলুক বলা হতো দাসদের। দিল্লির অধীনে আসে 1328 থেকে 1338। বাংলায় স্বাধীন সুলতানি। এরপর হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস। স্বাধীন সুলতানি আমল অর্থাৎ 1338 সাল থেকে 1538 সাল পর্যন্ত। পাঠ্য বই পৃষ্ঠা 62। বাংলায় প্রথম স্থিতিশীলতা লাভ করে ইলিয়াস শাহী বংশের সুলতানদের শাসন আমল থেকে, আর বাংলা স্বাধীনতার সূচনা হয় বাহরাম খানের মৃত্যুর মধ্য দিয়ে। আর এই স্বাধীন সুলতানি যুগে সূচনা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। কদর খান ছিলেন লখনৌতির শাসনকর্তা। সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন ফখরুদ্দিন মুবারক শাহ। সোনারগাঁও স্বাধীনতা ছিল প্রায় 200 বছর। এরপর ইলিয়াস শাহী বংশ। পাঠ্য বই পৃষ্ঠা 63। শামসুদ্দিন ইলিয়াস শাহর পূর্ব নাম হাজী ইলিয়াস। বাংলায় ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওনাকে বলা হয় শাহই বাঙ্গালা বা শাহই বাঙ্গালিয়ান, কেননা শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় সমগ্র বাংলা সমগ্র একত্র করা হয়েছিল। সিকান্দার শাহ ছিলেন ইলিয়াস শাহের পুত্র। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসন ব্যবস্থা। পাঠ্য বই পৃষ্ঠা 66। নাসিরউদ্দিন মাহমুদ শাহ গৌড়ের সিংহাসনে বসেন 1452 সালে। এরপরে যে আল ফাজিল ও আল কামিল উপাধি গ্রহণ করেন রুকনউদ্দিন বরকত শাহ। বরকত শাহ কর্তৃক নিয়োজিত হাফসি কৃতদাসের সংখ্যা ছিল 800। পরবর্তী ইলিয়াস শাহী বংশের শেষ শাসক ছিল ফতেহ শাহ। রাজা গণেশ ও হাফসি শাসন। বাংলায় হাফসি শাসন 6 বছর ছিল। হাফসি শাসন। গিয়াসউদ্দিন আজম শাহ মারা যায় 1411 সালে। ভাতুলিয়ার রাজা ছিলেন রাজা গণেশ। রাজা গণেশ মৃত্যুবরণ করেন 1418 সালে। রাজা গণেশ তার বংশধরা ছিল প্রায় 30 বছর। হাফসি শাসন। হাফসি শাসন স্থায়ী হয়েছিল 6 বছর। মুজাফফর শাহের সময় বিদ্রোহ করে গৌড়ের সম্ভ্রান্ত লোকেরা। সাইফুদ্দিন ফিরোজ শাহ মারা যান 1490 সালে। হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। হাফসি শাসন ব্যবস্থা উচ্ছেদ করে বাংলা সিংহাসনে বসেন আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহী আমলের সময়কাল ছিল 1493 থেকে 1538 সাল পর্যন্ত।
আলাউদ্দিন হোসেন শাহ মারা যান 1519 সালে। আর ভারতে মুঘল শাসনের প্রতিষ্ঠা হয় সুলতান নসরুল শাহের আমলে, উনি মারা যান 1531 সালে। আফগান শাসন, বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান হয় 1538 সালে। আর বাংলার শাসনকারী যে আফগানদের শাখা ছিল দুইটি। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1556 সালে। তৃতীয়টা হচ্ছে 1861, প্রথমটা 1526। 12 ভূঁইয়াদের ইতিহাস। বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের আবির্ভাব ছিল 16 শতকের মাঝামাঝি। আর 12 ভূঁইয়া বলতে 12 জনকে বোঝাতো না, অনির্দিষ্ট সংখ্যক জমিদারকে বোঝাতো। এরা ছিলেন বাংলার স্বাধীন জমিদার। এদের নেতা ছিলেন ঈশা খান, তার মৃত্যুর পর নেতা হয় মুসা খান। বাংলা 12 ভূঁইয়াদের দমন করেন ইসলাম খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। মুঘল শাসন, সুবেদারি ও নবাবী আমল 1576 থেকে 1757। বাংলায় মুঘল শাসন অতিবাহিত হয় দুইটি পর্বে। সমগ্র বাংলায় যে সুবেদারি প্রতিষ্ঠা হয় 12 ভূঁইয়াদের পরাজয়ের পর। আর সুবেদারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় 1610 সালে। এই 1660 সালে মীর জুমলা সুবেদার নিযুক্ত হন। বাংলায় মধ্যযুগের অবসান ঘটে পলাশী যুদ্ধের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।